আগামী 23শে জুন দেশে ফেরার জন্য আন্তর্জাতিকভাবে লাল পাসপোর্ট হাতে পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভয়ে থরথর করে কাঁপছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাইরে থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরলেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি সরাসরি ক্ষমতা ছিনিয়ে নেবে আওয়ামী লীগ? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, দীর্ঘদিন ধরে চলা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কি 23শে জুনের ভেতরেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট তথা লাল পাসপোর্ট, এরই মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। জানা গেছে, 2-1 দিনের মধ্যেই সাবেক সরকারের মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট, ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন লাল পাসপোর্টধারী। ইতিমধ্যে লাল পাসপোর্ট ব্যবহার করেই সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। দেশ জুড়ে ব্যাপক সতর্কতা, ধেয়ে আসছে আওয়ামী লীগ। আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে বলে খবর দিচ্ছে স্বয়ং বাংলাদেশ পুলিশ। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চলছে, মামলা চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বা জাতির পিতার আদর্শ বিশ্বাসী যারা, আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ আজকে সবাই জেগেছে। সারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগেছে। তাদের সবাইকে নিয়েই আমাদের আবার সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার সকাল 9:15 রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর আইসিডিডিআরবির সামনে হঠাৎ হইচই। সাধারণ মানুষের ভিড় থেকে আকস্মিক ব্যানার বের করে স্লোগান দিতে শুরু করলেন কিছু মানুষ। তারা কেউ নন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। কিন্তু জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। সকাল 9:15 রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর আইসিডিডিআরবির সামনে হঠাৎ হইচই। সাধারণ মানুষের ভিড় থেকে আকস্মিক ব্যানার বের করে স্লোগান দিতে শুরু করলেন কিছু মানুষ। তারা আর কেউ নন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। কিন্তু মিছিলটি টার্মিনালের দিকে যেতেই ঘটল বিপত্তি। বিকট শব্দে বিস্ফোরিত হলো 4 থেকে 5টি ককটেল। চারদিকে আতঙ্ক, মানুষ দিক বিদিক ছুটছে। আর পুলিশ আসার আগে মাত্র কয়েক মিনিটের মাথায় হাওয়া হয়ে গেল পুরো মিছিল। যেই দল একসময় বুক ফুলিয়ে রাজপথ কাঁপাতো, যাদের অনুমতি ছাড়া ঢাকার রাজপথে পা ফেলাও কঠিন ছিল, আজ তাদেরকে কেন এই চোরাগুপ্তা রাজনীতির পথ বেছে নিতে হলো? আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কেন ঝটিকা মিছিল আর ককটেল ফুটিয়ে তাদের অস্তিত্ব জানা দিতে হচ্ছে? দর্শক, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মহাখালীর ওই ঝটিকা মিছিল থেকে 4 জনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ, যার মধ্যে একজন নারীও রয়েছেন। পুলিশ বলছে তারা মিছিলের নামে জনমনে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। ঠিক 2 দিন আগে অর্থাৎ গত 16 জুনেও সিলেটের রাস্তায় একইভাবে ঝটিকা মিছিল বের করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। সেখান থেকেও 4 জন কর্মীকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অর্থাৎ ঢাকা থেকে সিলেট ট্যাকটিক্সটা কিন্তু একই, ঝটিকা আক্রমণ, ককটেল বিস্ফোরণ এবং দ্রুত পলায়ন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় স্বৈরতান্ত্রিক পন্থায় দেশ চালানোর পর, ক্ষমতা হারিয়ে এবং দল নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ এখন চরম নেতৃত্বহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছে। তাদের এই চোরাগুপ্তা পথে হাঁটার পেছনে প্রধানত 3টি কারণ রয়েছে। প্রথমত, জনভিত্তির চরম অভাব। সাধারণ মানুষের ম্যান্ডেট বা সমর্থন নিয়ে রাজপথে দাঁড়ানোর সাহস দলটির এখন আর নেই। গণঅভ্যুত্থানের ক্ষত এখনো মানুষের মনে দগদগে। দ্বিতীয়ত, আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা সমাবেশ করার সুযোগ তাদের নেই। ফলে বেআইনিভাবে আন্ডারগ্রাউন্ড বা চোরাগুপ্তা দলের মতো আচরণ করতে হচ্ছে তাদের। তৃতীয়ত, লোক দেখানো। দলের শীর্ষ নেতৃত্ব যারা দেশের বাইরে পলাতক রয়েছেন, তাদের নির্দেশে তৃণমূলের কিছু কর্মীকে মাঠে নামিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা এখনো ফুরিয়ে যাইনি। কিন্তু প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দল যখন মিছিল করতে গিয়ে সাধারণ মানুষের যাতায়াতের জায়গায় ককটেল ফোটায়, তখন কি তারা আসলে কি অর্জন করতে চায়? যে দল আইনি খড়গে দলের অফিস খুলতে পারছে না, তারা ককটেল ফাটিয়ে রাজনীতি করার সুযোগ পাবেন? বিশ্লেষকদের মতে এটা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং রাজনীতি চিন্তার দেউলিয়াত্বের প্রমাণ। ককটেল ফুটিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করা ঐতিহাসিকভাবে চরমপন্থী বা আন্ডারগ্রাউন্ড দলগুলোর কাজ। অতীতে যেসব দল ককটেল ফাটিয়েছে তাদের সম্পর্কে আওয়ামী লীগের নেতারা কি বলেছিলেন তা মনে করলে বুঝতে পারবেন কোন ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটি প্রাচীন দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দল নিষিদ্ধ নয়।
এই প্রক্রিয়া কিভাবে কি করতে হবে তা তাদের অজানা নয়। 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে গত 77 বছরে মোট 4 বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়। 75 পর দীর্ঘ 21 বছর ছিল ক্ষমতার বাইরে। এই সময়ে মানুষের সাথে সম্পৃক্ততা বা রাজনীতি কিভাবে করতে হয় তা তাদের অজানা নয়। কিন্তু আজ 2026 সালে এসে জনবিচ্ছিন্ন হয়ে তাদের বেছে নিতে হচ্ছে চোরাগোপ্তা পথ। জেলা উপজেলায় 1.5 থেকে 2 মিনিটের ঝটিকা মিছিল রাজনৈতিক মহলে হাসি তামাশা তৈরি করছে, অন্যদিকে আইনগতভাবে তাদেরকে আরো বেশি ভঙ্গুর করে তুলছে। তবে অনেকে বলছেন ভবিষ্যতে হয়তো নাশকতার পথই বেছে নিতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে 2024 সালে নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমেই মৌলবাদীরা সরকারের পতন ঘটিয়েছে, কাজে পাল্টা নাশকতা করে সরকার পতনের আন্দোলন শুরু করতে হবে। কিন্তু বাস্তবতা হলো 2024 সালে কোটা বিরোধী একটা গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল, যাতে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ছিল। পরে সে আন্দোলনে নাশকতাকারীরা ঢুকে গেল কিনা কিংবা মৌলবাদীরা এই আন্দোলনকে দখল করে নিল কিনা এটা পরের আলোচনা। শুরুতে আন্দোলনটি একটি গণ আন্দোলন ছিল এবং তাতে ব্যাপক জনসমর্থন ছিল, কিন্তু আওয়ামী লীগ এখন যেভাবে শুরু করেছে তাতে জনসমর্থন নেই এবং এটা গণতান্ত্রিক পথ নয়। কাজে ঝটিকা মিছিল এবং ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার বা ক্ষমতায় ফিরে যাওয়ার স্বপ্ন দেখে, তবে তাদেরকে অবশ্যই হতাশ। একদিকে পুলিশের গোপন প্রতিবেদনে বলা হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, এনসিপি নেতা জুলাই যোদ্ধা তাদেরকে আক্রান্ত হতে পারে। এই ঘটনাগুলো পুলিশের নোটে প্রতিবেদনে সতর্কতা জারিতে আমরা যখন দেখতে পাচ্ছি, অন্যদিকে পত্রিকাতে খবর হচ্ছে আওয়ামী লীগ নাকি টার্গেট করছে আগস্ট মাসকে। এই আগস্টেই তাদের পতন হয়েছিল। 5 আগস্ট তাদের পতন দিবস, যেমন তেমনি 15 আগস্ট ইতিহাসের সব থেকে ভয়াবহ অধ্যায়, বাংলাদেশে 71 পরবর্তী সময়ে সব থেকে ভয়াবহ অধ্যায় 15 আগস্ট, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। এই আগস্টেই 21শে আগস্ট গ্রেনেড হামলার শিকার হতে হয়েছিল শেখ হাসিনা সহ নেতাকর্মীদের। আগস্ট অনেক ঘটনাবহুল তাদের জন্য, এবং আগস্ট মূলত তাদের জন্য ভয়াবহ শোকের মাসেই পরিণত হয়েছে। সেই আগস্টকেই তারা টার্গেট করছে এবং সেই টার্গেট করতে গিয়ে অন্তত 2 ডজন কমিটি গঠন করেছে তারা, এরকম তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আসলে কি সত্যি? তাহলে 23শে জুন কেন্দ্র করে কোনো পরিকল্পনা তাদের নেই? আগস্টকে টার্গেট করছে তারা। সেই টার্গেটটা কি টার্গেট? সহিংসতা নাকি ফিরে আসার চেষ্টা, নাকি নিজেদের মানে রাজনীতির অধিকার ফিরে পাওয়ার মোক্ষম সময় তারা মনে করছে? এই আগস্টের সরব হচ্ছে এরকম একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দৈনিক কালবেলা। কালবেলার প্রতিবেদন বলছে যে এই উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ওদিকে পুলিশ বলছে 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে পারে। কি বলছে কালবেলা? কালবেলা শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের, 2 ডজন কমিটি গঠন। এই উপলক্ষে 2 ডজন কমিটি গঠন করেছে, 24টা কমিটি, মানে অনেক বড়। সারা দেশে হলে জেলা পর্যায়ে অন্তত 64টা কমিটি তো হওয়ার কথা, কিন্তু এখানে 2 ডজনের কথা বলা হচ্ছে। চলুন একটু জানি কি বলছে তারা। আসন্ন আগস্ট মাসে ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার প্ল্যান আওয়ামী লীগের, এজন্য নানা কৌশলে সংগঠিত ও সক্রিয় হচ্ছে তারা। এই খবর যখন দিচ্ছে তারা, তখন আজকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে মাদারীপুরে, ফেনীতে এবং ঢাকার পল্টনে সহ দেশের বিভিন্ন জায়গায় আজকেও কিন্তু তারা শোডাউন করার চেষ্টা করেছে, মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। এবং মাদারীপুরের ঘটনায় অন্তত 40 জনেরও বেশি আসামি করে মামলা দায়ের হয়েছে। সেখানে 6 জনকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, আরও গ্রেপ্তার অভিযান চলছে, এরকম খবর আমরা গণমাধ্যমে দেখেছি। কালবেলা আরও বলছে নিষিদ্ধ থাকার পরও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ প্রায় 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছুটা চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন, তবে এসব নেতা এলাকায় চুপচাপ করে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। অর্থাৎ ডক্টর ইউনূস অনেকটা একা হয়ে পড়েছেন, বিএনপির কেউ ডক্টর ইউনূসের পক্ষে কথা আর বলেন না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেছেন শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিল ইউনূস, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ওরে বাবা, ডক্টর ইউনূস নাকি চোখে চোখ রেখে কথা বলেছেন। চোখে চোখ রেখে কথা যখন ডক্টর ইউনূস বলেছেন, তখন মোদির সঙ্গে একটুখানি সাক্ষাৎ পাওয়ার জন্য প্রতিনিয়ত তাকে লবিং করতে দেখেছি এবং অবশেষে যে সাক্ষাৎটা তিনি পেয়েছেন সেই সাক্ষাৎ নিয়ে বাংলাদেশে ফলাও করে প্রচার করতে দেখেছি এবং সেই সাক্ষাতে তিনি ব্যর্থ বদনে ফিরেছেন, এরকমটাও আমরা দেখেছি। চোখে চোখ রেখে এমন কথাই বলেছেন যে ভারতকে তিনি ইলিশ মাছ উপহার পাঠিয়েছেন। শেখ হাসিনার পাঠানো ইলিশ মাছের সমালোচনা একদিকে করেছেন, অন্যদিকে ইলিশ পাঠিয়েছেন। চোখে চোখ রেখে কথা বলার বিষয় শুধুমাত্র একটাই দেখা গেছে, সেখানে চোখ ছিল না আদতে, অন্যের চোখ ছিল। কখনো চীনে গিয়ে, কখনো এখানে গিয়ে, ওখানে গিয়ে ওই ভারতের 7 সিস্টার্স নিয়ে একটা মন্তব্য করা, কটু কথা বলা, ওই চিকেন নেক নিয়ে একটা কটু কথা বলা। কটু কথাটা তো দুর্বলরা বলে, সবলরা চোখে চোখ রেখে কথা বলে। এই যে জিয়াউর রহমানের সঙ্গে মানে ইউনূসের তুলনা করা হচ্ছে, কোথায় জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার, কোথায় ইউনূসের বিতর্কিত 1.5 বছরের আয়ামে জাহিলিয়ার যুগ, এর সঙ্গে কি তুলনা হয়? কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের মধ্যেই এক ধরনের মাজেজা খুঁজে পান। ডক্টর ইউনূস যে 1.5 বছরে দেশের সব কিছুকে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছেন, দেশের সঙ্গে গোলামির চুক্তি, মানে দেশের গোলামির চুক্তি আমেরিকার সঙ্গে করেছেন, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি এবং তার পরিণতি আমাদেরকে কত বছর কতকাল পোহাতে হয়, সেই টেনশনে যখন আমরা আছি তখন এরকম বয়ান তারা দিচ্ছেন।
তিনি বলছেন যে বাংলাদেশের সংস্কার আনা, মার্কিন চুক্তি, দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এসব কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানে আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত। যদি মানে ভারতের টার্গেট কিংবা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে মানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, এটাকে যদি মেনে নিই, তাহলে ডক্টর ইউনূস কার এজেন্ডা বাস্তবায়ন করেছেন? আমেরিকার ডিপ স্টেটের, নাম্বার 1। নাম্বার 2, আইএসআইয়ের, পাকিস্তানি আইএসআইয়ের, পাকিস্তানের জাহাজ সরাসরি এনে পাখির খাদ্যের নামে মাদক বাংলাদেশে সরবরাহ করার ঘটনা তো ডক্টর ইউনূসের আমলেই আমরা দেখেছি। তাহলে এটার মাধ্যমে তিনি কি করতে চান? পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল ভিসার চুক্তি করেছেন তিনি, যেন কোনো বিপদ আসলে টুক করে পাকিস্তানের বিমানে উঠে ভিসা ছাড়াই উঠে চলে যাওয়া যায়, ওখানে গিয়ে অন অ্যারাইভেল ভিসার ছিলটা মেরে পাকিস্তানে ঢুকে যাওয়া যায়। এই ব্যাপারটা তো আমরা দেখছি। পাকিস্তানের মানে একদিকে আপনি বলছেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ, এটা যদি মেনে নিই তাহলে এটা মানে এটা অবশ্যই এজেন্ডা বাস্তবায়ন করলে সেটা তো খারাপ বিষয়, কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখছি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস। তাহলে সেটা ভালো হয় কি করে? সেটা তো একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নের মাঝেই আমরা মানে যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, এবং অনেকে অনেক ধরনের কথা যেগুলো বলছেন সেই কথাগুলোকে আমরা নানাভাবে ব্যাখ্যা তো করতেই পারি। যেমন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, তিনি বলেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে হেয় প্রতিপন্ন করলে ব্যক্তির চেয়ে দেশের সুনাম বেশি ক্ষুণ্ণ করা হয়। তিনি এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি যে তার 1.5 বছরে 1টি টাকার বিনিয়োগও আনতে পারেননি, কিন্তু মুখে বুলিয়া উঠেছেন যে আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছে লোকজন, পৃথিবীর লোকজন আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছেন। তার চেলা প্রতিনিয়ত বলে গেছেন যে প্রফেসর ইউনূসকে কোনো কিছু চাইতে হচ্ছে না, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই সবাই বলছে তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো। এই বাণীগুলো শুনিয়েছেন, কিন্তু কাজের বেলায় যেই ঢুডু সেই ঢুডুই আমরা দেখেছি যে একেবারে তলাবিহীন ঝুড়ি, তার বক্তব্যের সঙ্গে কাজের কোনো মিল নেই। বিডাতে যে ভদ্রলোককে এনে বসিয়েছেন, বিনিয়োগের বস্তা পচা বুলি আউড়েছেন। বিনিয়োগ কি 1 টাকার বিনিয়োগ আমরা পেয়েছি? বরং প্রফেসর ইউনূসের সময়ে অন্তত 75% বিনিয়োগ কমতে দেখেছি আমরা। তাহলে তিনি এই আন্তর্জাতিক সুনামটা কিভাবে কাজে লাগিয়েছেন? হ্যাঁ, কাজে লাগিয়েছেন। নিজের 666 কোটি টাকা কর্মকুব করেছেন, নিজের প্রতিষ্ঠানগুলো লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, সরকারের মালিকানা কেড়ে নিয়েছেন। এই ব্যাপারগুলো তিনি করেছেন। এই জন্যই তিনি হয়তো বিশ্ব বরেণ্য একজন খেলোয়াড়, এবং তিনি মানে লোকাল খেলোয়াড় না, তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নিজেই বলেছেন। এবং আন্তর্জাতিক মানের এই খেলাটাতে যারা এখনো মুগ্ধ নয়নে অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করেন, তারা যে বোকার স্বর্গরাজ্যে আছেন সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এবার আসি আগস্টের প্রসঙ্গে, যে কথা কালবেলা যে প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করেছিল, যে আগস্টে শোডাউনের ব্যাপার আওয়ামী লীগ ভাবছে কিংবা কমিটি গঠন করছে। এই যে কমিটি গঠন, এটা পুরনো ব্যাপার, এটা নতুন কোনো ব্যাপার না। মানে অনেকদিন আগে থেকেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে, এবং কমিটি দিয়ে বরং মানে ছাত্রলীগের নেতাকর্মীদের তারা বিপদে ফেলছে। সেটা তাদের ওয়াইজ ডিসিশন কিনা সেই বিতর্ক রয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই কমিটির ব্যাপারটা পুরনো ব্যাপার। আগস্টকে কেন্দ্র করে কালবেলা যেটা বলছে, যে প্রতিবেদনটা তারা সাজানোর চেষ্টা করেছে, সেই প্রতিবেদনটাকে আমার মনে হয়েছে যে একটা অন্তঃসার শূন্য প্রতিবেদন। কারণ আগস্টে তাদের বড় ধরনের শোডাউন করা এই ব্যাপারটা আদতে হবে না। তার পেছনে বেশ কিছু যুক্তি আছে। একটা যুক্তি অন্তত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে জুলাই শুরু হওয়ার পর থেকেই সরকার মহাসমরে জুলাই দিবস পালনের উৎসব করবে। সেখানে বিভেদ ভুলে এনসিপি, জামাত সব এক কাতারে এসে দাঁড়াবে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অন্তত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সময় সরকার এবং বিরোধী দলের মধ্যে অনৈক্যের যে সুর, সেই সুর আমরা দেখব না, তারা ঐক্যবদ্ধ থাকবে। এরকম অবস্থায়, এই ঐক্যবদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ উত্থান পর্ব সাজাবে, আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করবে, এবং সেই শোডাউন একটা বড় ধরনের সাংঘর্ষিক পর্যায়ে যদি চলে যায়, তাহলে তার ধকল তারা সহ্য করতে পারবে কিনা, সেগুলো যদি তাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না যে কালবেলার এই তথ্য কিংবা এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা কিংবা বাস্তবতা রয়েছে। আমি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কারণ এই পত্রিকার উপরে যথেষ্ট আস্থা আছে আমার, কিন্তু এটার বাস্তবতা আমার মনে হয় যে একেবারেই নেই এই মুহূর্তে। পুলিশের যে আশঙ্কা 23 জুনকে কেন্দ্র করে, বরং সেটা একটু আধটু হতে পারে, কারণ 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ হয়তো চেষ্টা করতে পারে সারা দেশে বিভিন্ন জায়গায় ওই ঝটিকা মিছিল করতে, এটুকুই করতে পারবে হয়তো। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এত বেশি মজবুত হয়ে যায়নি, যখন নেতারা দেশের বাইরে পালিয়ে আছেন, সেই মুহূর্তে তারা দেশে একটা মানে বড় কিছু করে ফেলবে, একটা অভ্যুত্থানের মতো করে ফেলবে, আগস্টে একটা বিপ্লবের মতো করে ফেলবে, সবাইকে প্রস্তুত হতে হবে, এরকম কোনো বাস্তবতা অন্তত তাদের কার্যক্রম, তাদের শক্তিমত্তা এবং তাদের নেতাদের বিভিন্ন ধরনের কথা, এগুলোতে মনে হয় না। তাদের নেতারা যে কথাগুলো বলছে, এই কথাগুলো মূলত কর্মীদেরকে উৎসাহিত করা, উজ্জীবিত করার এক ধরনের মানে কৌশল, যে কৌশলটা রাজনীতিতে থাকাটা অপরাধ নয়। দর্শক, আপনার কি মনে হয় আগস্টকে কেন্দ্র করে যে সময়ে সরকার, বিরোধী দল সব পক্ষ, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ সব পক্ষ এক সূত্রে গাঁথা হয়ে যাবে, অন্তত সেই সময়ে আওয়ামী লীগ বড় ধরনের শোডাউন করবে, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? আপনার ফ্রান্সের মধ্যে G7 এর সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারত, এবং ভারতও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের মধ্যে দিন দিন বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি সামর্থ্য দেখাচ্ছে, এবং রাজপথ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে। এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। বড় বড় পরাশক্তিগুলো গ্রিন সিগন্যাল দিয়েছে বিদায় বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হওয়ার সাহস পাচ্ছে, এবং রাজপথে নেমে রাজপথ দখল করার সাহস পাচ্ছে। যতই দমন নিপীড়ন করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, ততই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে বড় বড় বিক্ষোভ মিছিল করছে রাজপথে। এটা কিন্তু আপনাদের খালি চোখে দেখলে মনে হবে ব্যাপারগুলো সিম্পল, আসলে সিম্পল না। আস্তে আস্তে করেই কিন্তু বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতাচ্যুত হলে এভাবেই ঝটিকা মিছিল থেকে
বিক্ষোভ মিছিল এর মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখল করে এবং কূটনীতিকভাবে তাদের যে সকল মিত্র থাকে বড় বড় পরাশক্তিগুলো তারা বিতর্কতভাবে কূটনীতিক সমর্থন দিয়ে যায়। ভারত অনেকদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছিল এবং সমর্থন দিয়ে আসছিল। এখন কিন্তু বিতর্কতভাবে আমেরিকাও বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে পজিটিভ। কেন পজিটিভ? কারণ ভারত আমেরিকার স্বার্থ হাসিলের জন্য আমেরিকা যে সকল প্রস্তাব দিয়েছে সে সকল প্রস্তাবে মোটামুটি ভারত রাজি হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ওই বৈঠকের মধ্যে। সে কারণে বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পও ভারতকে ছাড় দিবে। তার মানে কি? তার মানে হচ্ছে একটি অঘোষিত গ্রিন সিগন্যাল আওয়ামী লীগের ব্যাপারে আমেরিকা দিয়ে দেওয়া। সে কারণে 23 জুনকে ঘিরে এত আয়োজন। সেই কারণে ভারত এখন বিএনপি সরকারকে এত বেশি প্রেসারে রাখতে পেরেছে। সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি করে প্রেসারে রেখেছে, বাণিজ্যিকভাবে প্রেসারে রেখেছে, আমদানি রপ্তানির বিষয় নিয়ে প্রেসারে রেখেছে এবং আরো বিভিন্ন কূটনৈতিক বিষয় আছে সে সকল বিষয় নিয়ে প্রেসারে রেখেছে। এখন বিএনপি সরকার একেবারে কোণঠাসা অবস্থায় আছে, ধরিমা না কেঁদে বাঁচি এই অবস্থাতেই আছে। তারা এখন একেবারে পাকিস্তান ঘেঁষা হয়ে গিয়েছে, পাকিস্তানের সাথে কথা বলে পরামর্শ নিচ্ছে কিভাবে ভারতের এই চাপটা মোকাবেলা করা যায়। আমেরিকা তো এখন নিউট্রাল থাকবে, কারণ আমেরিকা তাদের স্বার্থ হাসিলের জন্য ভারতকে কিছু প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো ভারত মেনে নিয়েছে। সেই কারণে এখন বাংলাদেশের মধ্যে ভারতকে স্পেস দিয়েছে, ভারত যাতে তাদের আধিপত্য আবার বিস্তার করতে পারে এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে আবার ফিরিয়ে আনার জন্য যে সকল কূটনীতিক ব্যবস্থা নেওয়া সেটা নিতে পারে। সেই কারণে কিন্তু দেখতে পাবেন আওয়ামী লীগ দিন দিন শক্তিশালী হচ্ছে, দিন দিন সংগঠিত হচ্ছে, দিন দিন তাদের ভয়েস রেস হচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি, সামনেও বলবো যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমেরিকার তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে বা তার থেকে বড় স্বার্থ অন্য জায়গায় হাসিল করতে পারলে তার আরেক বন্ধুর কথা মনে থাকে না, তাকে ছুড়ে ফেলে দেয়। সে বাঁচুক না মরুক সেটা মনে রাখে না। এখন ভারতের সাথে অনেক ধরম মহরম সম্পর্ক করছে আমেরিকা, আরো বড় স্বার্থ ভারতের সাথে জড়িত আছে। সো বাংলাদেশের স্বার্থ এখন আমেরিকা সম্পূর্ণরূপে চিন্তা করবে না। বিএনপি রেজিম পরিবর্তন হলে বিএনপি নেতাদের কি হবে, বিএনপি নেতা কর্মীদের কি হবে, এনসিপি টোকাইদের কি হবে, জামাতের কি হবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসলে তাদেরকে তো একেবারে দাফন করে ফেলবে। আমাদের রাজনৈতিক দল বিএনপি একেবারে মুছে যাবে। বিএনপির এই সকল কথা একেবারেই আমেরিকা চিন্তা করবে না এবং চিন্তা করেও না। সো আগামীতে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদের যে কপালে শনি আছে সেটা বলাই যায়। ভারতও কিন্তু যারা ভারতকে নিয়ে অতিমাত্রায় গালাগালি করেছে তাদের কিন্তু লিস্ট ভারত করে রেখেছে। সকল লিস্ট অনুযায়ী আওয়ামী লীগকে বাংলাদেশে আবার ক্ষমতায় বসিয়ে একেবারে খেলে দেওয়া হবে। কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমেরিকা তাদেরকে করবে না এবং পাকিস্তানের আইএসআই কে একেবারে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে দেওয়া হবে। এই প্ল্যানিংয়েই আগাচ্ছে ভারত। ভারত বাংলাদেশের বিষয় নিয়ে এত বেশি কনসার্ন যে আমেরিকাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বার্থ হাসিলের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করার ভারত সেটা করবে, অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ভারত সবসময় তাদের সার্বভৌমত্ব এবং তাদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশ থেকে এখন ভারতের বিভিন্ন ধরনের হুমকি আসছে, সেই কারণে ভারত অন্যান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের বিষয়টাকে বেশি হাইলাইট করেছে এবং বাংলাদেশের বিষয়টা নিয়ে আলোচনা করেছে। কারণ ভারত মনে করছে পাকিস্তান এবং বাংলাদেশের এই সম্পর্কের কারণে পাকিস্তান বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের যে সীমান্ত অঞ্চলগুলো আছে সেখানে উত্তপ্ত করবে এবং বিভিন্ন ধরনের জঙ্গি হামলা চালাবে এবং কাশ্মীরের মধ্যে বিভিন্ন ধরনের জঙ্গি হামলা চালিয়ে ভারতকে প্রেসারে রাখবে। এই সকল কিছু ভারত বুঝতে পেরেছে। সেই কারণে এই সকল কিছু ঘটার আগে ভারত চাচ্ছে বাংলাদেশের মধ্যে যে কোনো মূল্যে আমেরিকার সাথে আঘাত করে সকল শর্ত আমেরিকার মেনে নিয়ে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার সচল করতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের দাপটের সহিত রাজনীতি করাতে। সেই কারণে কিন্তু শেখ হাসিনা মোটামুটি বুঝতে পেরেছে যে আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি, আওয়ামী লীগের দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরছি। এই সকল বিষয় বুঝতে পেরে বিএনপির যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এনসিপির নেতারা রাতে ঘুমাতে পারছে না, টকশোর আলোচকরা বেফাস কথাবার্তা বলছে, ভয়ে কোনো লাইন গার্ড ছাড়া কথাবার্তা বলছে এবং অনেকেই যারা আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিল তারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আমি আপনাদেরকে বলেছিলাম না যে ওস্তাদের মায়ের শেষ রায়, ভারত কিন্তু শেষ রাইতে খেলে দিবে, আওয়ামী লীগ কিন্তু শেষ রাতে খেলে দিবে। পালানোর পথ পাবে না। বিএনপি, জামাত, এনসিপির যে সকল সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মেরেছে তারা বিএনপির মধ্যে সকলেই খারাপ না, আবার সকলেই আবার ভালো না। আওয়ামী লীগের মধ্যে যেমন সকলেই খারাপ ছিল এমনও বলা যায় না এবং সকলে ভালো ছিল এমনও বলা যায় না, সকল রাজনৈতিক দলেও এমন আছে। কিন্তু বিএনপির যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মেরে ফেলেছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, তাদের কিন্তু নিস্তার নাই। কিন্তু ভালো যারা তাদের কিছুই হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সো আগামীতে বিএনপি, জামাত, এনসিপির কপালে যে ভয়াবহ পরিস্থিতি নেমে আসতে চলেছে সেটা কিন্তু 100% বলাই যায়। তারা মানুক আর না মানুক, তারা বক্তব্য দিতে এসে যতই গালবাজি করুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এগুলা রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের মানুষও বোঝে এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে, কর্মী সমর্থক আছে, তারা আরো ক্লিয়ারলি বোঝে। সো বাংলাদেশের বুকে আওয়ামী লীগ আবার দাপটের রাজনীতি ফিরে আসছে। লিখে রাখুন, আমেরিকাও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ভারতও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে। বিএনপি এখন বাধ্য হবে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই তারা ক্ষমতায় থাকবে। আর যদি সমঝোতা না করে তারা 5 বছরের আগে ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং আগামীতে 5 বছর পরে যে নির্বাচনটা হবে সেটা আওয়ামী লীগকে নিয়ে করতে হবে এবং বিএনপি সমঝোতা করে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে। এটা আগামীতে ঘটবে। লিখে রাখুন আপনারা। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি সকলেই সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।